প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? যারা নতুন সপ্তম শ্রেণীতে উঠেছো তাদের জন্য আজকে আমি বিজ্ঞান পড়াবো ফেরদৌস ইসলাম কেয়ার রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে যেহেতু আমরা এখন করোনাকালীন সময় আছি, তাই বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং স্যানিটাইজার রাখবো সাথে, যদি হাত ধোয়া সম্ভব না হয়, এবং বারবার আমরা হাত ধোয়ার চেষ্টা করব সাবান দিয়ে অথবা স্যানিটাইজার ইউজ করব। এই তো গেল আমাদের শারীরিক সাবধানতা এবং সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স যথাসম্ভব মেনটেন করে চলবো আমরা। এখন আমি আজকে তোমাদেরকে যা পড়াচ্ছি সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব সপ্তম অধ্যায় বিজ্ঞান শ্রেণীর ক্লাস 7-এর বিজ্ঞান প্রথম অধ্যায় অণুজীব জগৎ বা নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে। নিম্ন শ্রেণীর জীব সাধারণত আমরা যা বলি, যেটা চোখে দেখা যায় না, অকোষীয়, খুবই ছোট, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সেই জীবগুলিকে সাধারণত নিম্ন শ্রেণীর জীব বলা হয়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এ ধরনের কিছু জীব বা জীব আমরা বলবো না, যেহেতু অণু আকৃতির বা খুবই পরমাণু আকৃতির ছোট জীব, এই জন্য এদেরকে অণুজীব বলা হয়ে থাকে। এই অণুজীবগুলি বা আদিজীব, এই অণুজীবগুলিকে তিন ভাবে আমাদের বিজ্ঞান বই দেখবে। প্রথম অধ্যায়ে আমরা যখন শুরু করছি, যেহেতু আজকে বিজ্ঞান পড়ছি, আর প্রথম অধ্যায়ে দেখবে যে এই তিন ভাগে ভাগ করা হচ্ছে: ক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। ক্যারিওটা অর্থ হচ্ছে অকোষীয় ভাইরাস, আর প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষী। অকোষীয় বলতে আমরা বোঝাচ্ছি যে কোষবিহীন। খেয়াল করো, ক্যারিওটা হচ্ছে কোষবিহীন। তারপরে হচ্ছে আমরা চলে যাব প্রোক্যারিওটা বা আদিকোষী। এই আদিকোষী হচ্ছে যে কোষ আছে, কিন্তু কোষের যে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সেটা সুগঠিত নয়। যে অণুজীবের নিউক্লিয়াস, খেয়াল করো, যে অণুজীবের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয়, সেই নিউক্লিয়াস যুক্ত জীবকে বলা হচ্ছে প্রোক্যারিওটা। এর উদাহরণ হিসেবে আমরা লিখেছি ব্যাকটেরিয়ার নাম। তাহলে ক্যারিওটা বা অকোষীয় হচ্ছে ভাইরাস, আর প্রোক্যারিওটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষী বা কোষ রয়েছে যে কোষে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত, তাকে প্রকৃত কোষী বলা হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে আমরা বলবো শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়ার কথা। তারপরে আমরা চলে যাই, আমরা মোটামুটি জানলাম ক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার মধ্যে কি কি অণুজীব রয়েছে। এরপরে আমরা চলে যাব যে যেহেতু আমরা ক্যারিওটা বা অকোষীয় জীব সম্পর্কে পড়ছি, যার যে অণুজীবের কোনো কোষ নেই বা অকোষীয়, সেটার একটা উদাহরণ দেখলাম আমরা ভাইরাস। আমাদের বইয়ে দেখবে ব্যাকটেরিওফাজ নামের একটা ভাইরাস আছে, সেই ভাইরাসটার চিত্র এখানে দেওয়া হয়েছে। বইয়েও আছে চিত্রটা, আমি একটু আঁকার চেষ্টা করেছি। দেখো, এই ভাইরাসটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। এখানে কোনো নিউক্লিয়াস বা কোষ নাই, এগুলোকে না অকোষীয় ব্যাকটেরিয়া, অকোষীয় ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাস বলা হয়ে থাকে। এই ভাইরাসে দেখো একটা মাথা আছে, তোমরা বইও দেখতে পাবে, একটা মাথা আছে, মাঝে একটা ডিএনএ আছে। আমরা আগে পড়েছি ডিএনএ কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা প্রোটিনের একটা উৎপাদক অংশ ডিএনএ। আর আছে হচ্ছে কলার বোন, এখানে দেখো কলার আছে, স্পর্শক তন্তু আছে, এই যে পায়ের মতো তন্তুগুলি, এগুলোকে স্পর্শক তন্তু বলে, এবং একটা লেজ আছে লম্বা। এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ভাইরাস সাধারণত আমরা এখন করোনা ভাইরাস যেহেতু এই
সময়টা চলছে, করোনা ভাইরাসের ক্ষেত্রেও দেখো তোমরা টিভি পত্রপত্রিকায় দেখবে, টিভিতে দেখবে যে ভাইরাসগুলি সাধারণত যখন হিউম্যান বডি বা যে কোনো বডির বাইরে থাকে তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে বা সক্রিয় হয় না, তার প্রোটিন ভাঙে না। আবার যখন আমাদের শরীরে মানুষ বা জীবজন্তু শরীরে যখন ভাইরাসটা ঢোকে তখন এই যে আরএনএ আছে তার সেই আরএনএ থেকে আরএনএ প্রোটিনটা ভাঙতে থাকে। এই প্রোটিন ভাঙার জন্যই দেখা যায় যে এটা শরীরের মানব দেহ বা অন্য জীবজন্তুর শরীরে অ্যাক্টিভ হয়ে ওঠে বা সক্রিয় হয়ে ওঠে বা জীবন্ত হয়ে ওঠে। আর এই ভাইরাসটাই যখন মানব দেহ বা জীবজন্তুর দেহ থেকে বাইরে থাকে তখন সেই ভাইরাসটার কার্যকারিতা থাকে না বা এটা মৃত অবস্থায় থাকে। তাহলে আমাদের করোনা ভাইরাসটা যখন আমাদের শরীরের কন্ট্যাক্ট বা সংস্পর্শে আসে তখনই এটার কার্যকারিতা আমাদের শরীরে দেখা যায়। এই ব্যাকটেরিওফাজ ভাইরাসের জন্য সাধারণত সর্দি, জ্বর, কাশি এই ধরনের সমস্যাগুলি মানবদেহে হয়ে থাকে বা দেখা যায়। তারপরে আমরা চলে যাব দেখো প্রোক্যারিওটা বা আদিকোষী, যার কোষ রয়েছে কিন্তু কোষ বা কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, সেই কোষটার কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত নয়, খেয়াল করো, সেটা হচ্ছে প্রোক্যারিওটা। এটার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে দেখো তোমাদের বইয়ে দেখবে 4 ভাগে মানে ভাগ করা হয়েছে, আমি বলবো না, এই 4 প্রকারের ব্যাকটেরিয়া সম্পর্কে কথা বলা হয়েছে। এই ব্যাকটেরিয়াগুলি কি দেখো, প্রথমে হচ্ছে কক্কাস। কক্কাস ব্যাকটেরিয়াটা দেখতে কেমন, গোলাকার ছোট ছোট দানার মতো, তোমরা বইয়ে চিত্র পাবে, আমি একটা চিত্র এঁকেছি। কক্কাস, এই কক্কাস ব্যাকটেরিয়াটা কি তৈরির জন্য, নিউমোনিয়া হয় না আমাদের, নিউমোনিয়া সাধারণত আমরা দেখি আমাদের আশেপাশে বাচ্চাদের, এই করোনার কারণেও কিন্তু একটা নিউমোনিয়ার লক্ষণ দেখা যায় বা ঠান্ডা কফ বুকে বসে যায়। এই যে অসুবিধাটা হচ্ছে, এই নিউমোনিয়ার জীবাণু সৃষ্টিকারী হচ্ছে এই কক্কাস, যেটাকে আর তোমরা যখন 9-10-এ পড়বে, একটু বড় হবে, তখন নিউমোনিয়ার জীবাণুর নামটা জানতে পারবে। এখন জানা প্রয়োজন না, তাও একটু জানার জন্য মিস বলে রাখছি, এটা হচ্ছে নিউমোকক্কাস। নিউমোনোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রোগটা হয়ে থাকে। 9-এর বইয়ে আছে নিউমোনোকক্কাস। আচ্ছা, ওটা আমরা যাব না। তাহলে আমরা বুঝতে পারলাম কক্কাস একটা ব্যাকটেরিয়া, দানাদার ছোট ছোট গুটি গুটি গোল গোল ব্যাকটেরিয়া, যার কারণে নিউমোনিয়া রোগ সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে সাধারণত দেখা যায় যে লম্বা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। ছবি তোমরা দেখে নিবে, বইয়ে আছে, এখানে একটা ছবি আছে আঁকা, ধনুষ্টঙ্কার এবং রক্ত আমাশয় রোগ সৃষ্টিকারী এই যে একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াটির নামই হলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া। আর দুটো ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে স্পাইরিলাম। কমা আকৃতির ব্যাকটেরিয়াটা দেখো একটা ছোট বিন্দুর মধ্যে আছে, বিন্দুর নিচে একটা লেজের মতো আছে, অনেকটা কমার মতো, আমরা যে বাংলায় কমা দেই সেই কমাটার মতো দেখতে। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কমা ব্যাকটেরিয়া এবং এটা কলেরা রোগ নামক ব্যাকটেরিয়া, কলেরা নামক রোগের সৃষ্টিকারী এই ব্যাকটেরিয়া। এরপর আমরা চলে যাচ্ছি স্পাইরিলামে। তাহলে আমরা 4 ধরনের ব্যাকটেরিয়া দেখলাম, কক্কাস, ব্যাসিলাস, কমা এবং স্পাইরিলাম। এই স্পাইরিলাম ব্যাকটেরিয়াটা হচ্ছে লম্বাকৃতির এবং অনেক পাতলা চিকন সরু এবং লম্বাকৃতির একটা ব্যাকটেরিয়া। তাহলে আমরা এই 4 ধরনের ব্যাকটেরিয়া যে ভিন্ন ভিন্ন রোগ সৃষ্টি করছে সেটা সম্পর্কে এখন জানতে পারলাম। এরপর আমরা ব্যাকটেরিয়ার যদি উপকারিতা সম্পর্কে জানতে চাই তাহলে দেখব ব্যাকটেরিয়ার সাধারণত কিছু উপকারিতা আমরা জানি। সেই উপকারিতাগুলি হচ্ছে পাট, আমাদের দেশে আমরা যে পাট উৎপাদন করি সেই পাট দেখা যায় যে আমরা একটু গ্রামের দিকে গেলে দেখব, যখন আমরা পাট ক্ষেত থেকে তুলে ফেলি তখন সেটাকে সাধারণত পানিতে ভিজিয়ে রাখি অনেক দিন। এই পানিতে ভিজিয়ে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে পাট থেকে আঁশটাকে ছাড়ানোর জন্য, এবং এই ক্ষেত্রে এক ধরনের ব্যাকটেরিয়া কাজ করছে আঁশটাকে পাট থেকে ছাড়িয়ে ফেলার জন্য। আবার আমরা যখন দই তৈরি করতে যাই সেক্ষেত্রেও দেখা যায় যে দইয়ের যে ছাঁচ তৈরি করি, মেয়েরা সাধারণত জানে যে ওটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, এটাও ব্যাকটেরিয়ার একটা উপকারিতা। তাহলে পাট থেকে আঁশ ছাড়ার মধ্যে ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে, তারপরে দই তৈরিতে ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে, আবার বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ঔষধ
অ্যান্টিবায়োটিক কি একটা ঔষধ, সে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কোনো যদি কোনো ইনফেকশন বা কিছু হয় ব্যাকটেরিয়ার কারণে দেখা যায় ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে দেয়। আমরা জানি না ওটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে কিনা, তবে ডাক্তাররা সেটা আইডেন্টিফাই করতে পারে, আইডেন্টিফাই করতে পারে যেটা ব্যাকটেরিয়া, তারপরে ব্যাকটেরিয়ার ওষুধ দেয়, সেটা কি অ্যান্টিবায়োটিক দেয়, ব্যাকটেরিয়ার রোগ প্রতিরোধকারী অ্যান্টিবায়োটিক দেয়। এবং অ্যান্টিবায়োটিকটার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা 7 দিন বা 3 দিন একদম নিয়ম করে খেতে হবে, কোনো মানে কোর্স ইনকমপ্লিট রাখা যাবে না, তাহলে আবার ব্যাকটেরিয়াটা আক্রমণ হতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপকারিতার ক্ষেত্রে আরো কিছু উপকারিতা এক্সট্রা আছে বইয়ে, তোমরা দেখে নিবে, আমি মেইন উপকারিতাগুলি ব্যাকটেরিয়া বলে দিলাম। এরপর হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এই ইউক্যারিওটা বা প্রকৃত কোষী অণুজীবগুলি সাধারণত এদের নিউক্লিয়াস খুবই সমৃদ্ধ থাকে, নিউক্লিয়াসটা একদম পরিপূর্ণ থাকে, এজন্যই এদেরকে বলা হয়ে থাকে প্রকৃত কোষী। এর উদাহরণ হিসেবে দেখো বলা হয়েছে শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়ার কথা। শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়ার কথা। শৈবালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সাধারণত দেখে আচ্ছা ঠিক আছে, ছত্রাক দিয়ে শুরু করি। আমরা ছত্রাককে সাধারণত বলে থাকি যে ব্যাঙের ছাতা, সাধারণত ব্যাঙের ছাতাকেই ছত্রাক বলা হয়ে থাকে। ব্যাঙের ছাতাগুলিতে সাধারণত দেখা যায় আমাদের ক্লোরোফিল থাকে না এবং সাধারণত সাদা রঙের হয়ে থাকে। ক্লোরোফিল থাকে না, যদি ক্লোরোফিল না থাকে তাহলে আমরা বলতে পারি যে সেই অণুজীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যে অণুজীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না তখন তাকে খাদ্য গ্রহণের জন্য আমরা নর্মালি বুঝি তাকে তখন আলাদা আরেকটা পরজীবী বা পরভোজীর উপরে, পরজীবী কোনো কিছুর উপর নির্ভর করতে হয় বা অন্য অংশ থেকে খাদ্য তাকে গ্রহণ করতে হয় অন্য কিছু থেকে। তখন এই জন্য এই শৈবালকে ছত্রাককে বলা হয়ে থাকে পরজীবী বা পরভোজী, অন্য কথায় বলা যায় প্যারাসাইট, যাদেরকে অন্য জীব উদ্ভিদ থেকে যারা খাদ্য সংগ্রহ করে থাকে। এই ধরনের প্যারাসাইট জাতীয় ছত্রাকগুলি সাধারণত স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। আমরা বিভিন্ন জায়গায় গেলেই দেখতে পারবো ব্যাঙের ছাতা জন্মেছে সাধারণত স্যাঁতসেঁতে জায়গায়। তারপর এই স্যাঁতসেঁতে জায়গা থেকে দেখা যায় এই প্যারাসাইটগুলিকে বা ছত্রাকগুলিকে, এছাড়া ছত্রাক বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন রোগের জন্য ছত্রাকগুলি দায়ী হয়ে থাকে। দেখা যায় যে ওই যে ছুলি টাইপের রোগ বা একটু সাদা সাদা হয়ে গেছে শরীরের কোথাও, এই রোগগুলির জন্য এই ছত্রাক সাধারণত দায়ী। তারপরে আমরা চলে যাচ্ছি শৈবালের। শৈবাল সাধারণত দেখা যায় যে সাধারণত স্যাঁতসেঁতে বা পানিতে ডুবন্ত এলাকায় শৈবাল জন্মে থাকে। এই শৈবালগুলি সাধারণত দেখা যায় সবুজ রঙের হয়ে থাকে। সবুজ রঙের হওয়া মানে হচ্ছে এই শৈবালগুলিতে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল সবুজ রঙের হয়। এই ক্লোরোফিলের জন্যই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। সাধারণত পুকুর ডোবাতে শ্যাওলা হয়, এছাড়া পুরানো বিল্ডিং এর আস্তরণের উপরও দেখা যায় অনেক সময় শ্যাওলা জন্মে থাকে। শ্যাওলাটা দেখতে অনেকটা কার্পেটের মতো নরম মোলায়েম মসৃণ একটা আবরণের তৈরি করতে পারে এরা। আর এই শৈবাল সাধারণত যদি পুকুর বা নদীতে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তখন তারা নিজেদের খাদ্য তৈরির জন্য অক্সিজেন সংগ্রহ করে ফেলে। তখন ওই নদী বা পুকুরে যদি মাছ থাকে তাহলে মাছ অক্সিজেন কম পায় বা ডিজলভ, আমরা জানি পানিতে যে অক্সিজেনটা আছে সেটাকে দ্রবীভূত অক্সিজেন বলা হয়ে থাকে, যা নিয়ে মাছ এবং ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বেঁচে থাকে। এবং আমরা আগেই 6 সম্ভবত একটা পুকুরের বাস্তু সংস্থান করেছি, সেখানে আমরা দেখেছি যে শ্যাওলা বা ছোট ছোট অণুজীবগুলিকে ছোট মাছ খায়, পোকামাকড় খায়, তারপর সেই পোকামাকড়কে ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়, এভাবে একটা বাস্তু সংস্থান তৈরি হয়েছে পুকুরে। সেই বাস্তু সংস্থানের কারণেই দেখা যাচ্ছে যে এই শৈবাল যখন বেশি হয়ে যাচ্ছে কোনো একটা পুকুর বা ডোবাতে, সেই শৈবাল ডিজলভ অক্সিজেনটা নিয়ে নিচ্ছে। সেই ডিজলভ অক্সিজেন নিয়ে নেওয়ার ফলে মাছ বা পোকামাকড়ের অক্সিজেনের গ্রহণের পরিমাণ কমে যাচ্ছে। এই পরিমাণটা যখন তাদের কমে যায় ডিজলভ অক্সিজেনের, তখন তারা আর ডিজলভ অক্সিজেনের অভাবে
দেখা যাচ্ছে ছোট মাছ বা বড় মাছ তাদের যে খাদ্য শৃঙ্খল সেটা ব্যাঘাতপ্রাপ্ত হচ্ছে এবং ওই পুকুরের বাস্তু সংস্থান নষ্ট হতে পারে। এজন্য শ্যাওলার পরিমাণটা অবশ্যই কিছুদিন পর পর পরিষ্কার করে কমিয়ে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি আমি অ্যামিবাতে। খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যামিবা একটা প্রোটোজোয়া বা অ্যামিবা, সেটা হচ্ছে ইউক্যারিওটা গ্রুপের বা প্রকৃতকোষী অণুজীব। এই প্রকৃতকোষী অণুজীবের এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছি, তোমরা দেখবে বইয়েও একটা ছবি আছে সুন্দর। এই অ্যামিবার ছবিতে একটা জিনিস খেয়াল করো যে অ্যামিবাতে কিছু কিছু গহ্বর দেখতে পাচ্ছি আমরা। দেখো একটা গহ্বর গোল আছে, এখানে এটাকে বলছে সংকোচনশীল গহ্বর, তারপর একটা আছে খাদ্য গহ্বর এবং নিউক্লিয়াসটা সুগঠিত। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত বললে বুঝতে হবে যে এটার মধ্যে একটা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা আগে পড়েছি, গত বছর পড়েছি। সেই নিউক্লিয়াসের গঠন করতে যে ধরনের প্রতিটা পার্টিকেলস লাগে সেই পার্টিকেলসগুলি অবশ্যই এই নিউক্লিয়াসে উপস্থিত রয়েছে। এই পার্টিকেলসগুলি উপস্থিত রয়েছে। তাহলে দেখো এখানে একটা খাদ্য গহ্বর আছে, সংকোচনশীল গহ্বর আছে এবং দেখো ছোট ছোট রাইবোসোম বা দানাও রয়েছে। এই নিউক্লিয়াসকে সংরক্ষণের জন্য এই চারিদিকে যে পাতলা আবরণী রয়েছে সেটাকে বলা হয়ে থাকে প্লাজমা লেমা। এবং এই দেখো তোমরা খেয়াল করবে যে কিছু ছড়ানো এই যে কিছু বের হওয়া অংশ বা ক্ষণপদ রয়েছে। এই ক্ষণপদগুলির জন্য এটা চলাচল করতে পারে বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যেতে পারে। তাহলে ক্ষণপদ কাকে বলে আমরা জেনে গেলাম এখানে অ্যামিবার ক্ষেত্রে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এই নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে যখন আমাদেরকে বলা হবে শর্ট কোশ্চেন বা তোমাদের জ্ঞানমূলক অংশের মধ্যে আসতে পারে যে অ্যাকিউরেটা বলতে কি বুঝো, প্রোক্যারিওটা বলতে কি বুঝো, ইউক্যারিওটা বলতে কি বুঝো। আমরা এক কথায় বলে দিব অ্যাকিউরেটা হচ্ছে অকোষীয় অণুজীব, প্রোক্যারিওটা হচ্ছে আদিকোষীয় অণুজীব এবং ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী অণুজীব। এই প্রতিটি অণুজীব বা ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল ছত্রাক, যেগুলো শৈবাল ছত্রাক চোখে দেখা যায়, তবে অ্যাকিউরেটা প্রোক্যারিওটা আমরা মাইক্রোস্কোপের নিচে না দিলে দেখতে পারি না। এগুলো সম্পর্কে আমরা বলতে পারবো একটা সহজ পার্থক্য হচ্ছে কোষের ক্ষেত্রে, এবং কোষটা যেখানে সুগঠিত সেটাই ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। তারপরে আমরা চলে যাব ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্যের ক্ষেত্রে। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানেও একটা মেইন পার্থক্য যে ভাইরাস অকোষীয় এবং ব্যাকটেরিয়া একটা কোষ আছে, তবে সেটা আদিকোষ, কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত নয়, লিখতে পারি। তারপরে অ্যাকিউরেটার ভাইরাসের অপকারিতা সম্পর্কে লিখতে পারি, আমরা পড়লাম। তারপর আদিকোষী বা ব্যাকটেরিয়ার উপকারিতাগুলি পড়লাম আমরা, এবং ব্যাকটেরিয়ার ফলে কি কি রোগ হতে পারে, কক্কাস, ব্যাসিলাস, স্পাইরালাম সম্পর্কে জানলাম আমরা। এই ব্যাকটেরিয়াগুলি কি কি ধরনের রোগ সৃষ্টি করতে পারে সেগুলি সম্পর্কে জানলাম। তারপরে শৈবাল সম্পর্কে জানলাম, ছত্রাক এবং প্রোটোজোয়া সম্পর্কে জানলাম। ছত্রাক বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। তারপর শৈবাল সাধারণত আমরা খেয়ে থাকি, এলজিন নামক এক ধরনের শৈবাল রয়েছে যেটা আমরা খেয়ে থাকি। তারপরে ছত্রাকের ক্ষেত্রে বলবো এই ছত্রাক দ্বারা গঠিত যে রোগগুলি হয়ে থাকে সেগুলি সাধারণত ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগগুলি থেকে আমাদের বইয়ে দেখবে আছে, এই ছোঁয়াচে রোগগুলি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আমরা 3-4টা প্রক্রিয়া গ্রহণ করতে পারি। যে ব্যক্তি ছত্রাক দ্বারা আক্রান্ত সেই ব্যক্তির ব্যবহার করা চিরুনি, টুপি, জামা কাপড়, তোয়ালে এগুলি থেকে আমরা দূরে থাকব। তারপর সেই ব্যক্তির থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। তার ব্যবহৃত কোনো জিনিসপত্র আমরা টাচ করব না। এছাড়া সব ছত্রাক প্রতিরোধকারী ওষুধপত্র তাকে খাওয়ানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে এ পর্যন্তই। বিজ্ঞান বিষয়ক 7ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং তাদের জন্য অবশ্যই নিশ্চয়ই এই ক্লাসটা উপকারী হয়েছে বলে আমি মনে করি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং ইনশাআল্লাহ এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা দেখতে থাকো রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস। ইনশাআল্লাহ এর পরবর্তী দিনে
পরবর্তী ক্লাসে এই বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ে বাকি অংশটুকু আমরা পড়ব এবং এখান থেকে কি কি শর্ট কোশ্চেন এবং কি কি সৃজনশীল হতে পারে সেই বিষয়ে আলোচনা কিছু করা হবে। ধন্যবাদ ক্লাস 7-এর প্রথম অধ্যায়টা শোনার জন্য এতক্ষণ। ধন্যবাদ সবাইকে আমার প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই ক্লাস আমাদের থাকলো।